আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা অচেনা ভালোবাসা গল্পের 5 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। আবরারকে যদি বলতে একটু খুঁজতে সাহায্য করতে, দুইটা মেয়ে নিয়ে কি করব, কোথায় যাব, কি খাবো কিছুই বুঝে উঠতে পারছি না। মাথা নিচু করে বলে আমেনা বেগম। কথাটার ফাঁকে কয়েকবার ঢুক গিলে কান্না আটকানোর অপ্রাণ চেষ্টা করে আমেনা বেগম। মাথা তুলে আনায়ার চোখে চোখে চোখরে হু হু করে কেঁদে ওঠে আমেনা বেগম। আনায়া পাশে বসে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। নানান কথায় মাকেও শান্ত করতে চায়, কিন্তু মাকে শান্ত করার বীরত হয় আনায়া। আমেনা বেগমের ফোনের শব্দে কান্না থামিয়ে চোখ ফোনে স্ক্রিনে তাকায়। কান্না মাখা মুখে মুচকি হাসি ভেসে ওঠে। তাড়াহুড়া করে কল ধরে টানা 2 দিন পর প্রাণপ্রিয় স্বামী কোলে শান্তির শ্বাস ফেলে আমেনা বেগম। আমেনা বেগম, দুশ্চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরবো। একটা কাজের জন্য লন্ডনে এসেছি, তোমাকে বলার মতো সময় পাইনি। সালমানের মুখে কথাটা শুনে শান্ত হয় আমেনা বেগম, জুড়ে একটা নিঃশ্বাস ফেলে। তাহলে আমি আসি মা। আনায়া সোফা থেকে দাঁড়িয়ে বলে ওঠে। আমেনা বেগম হাসি মুখে ছেড়ে দেয় মেয়েকে। কত ভালোবাসা তাদের মধ্যে। আব্বুকে এত বেশি ভালোবাসতো, কিন্তু আব্বুর ভালোবাসা খুব বেশি দিন স্থায়ী হয়নি। আমার মায়ের কপালে। আল্লাহ, তুমি আমার মায়ের জীবন থেকে তার ভালোবাসা কেড়ে নিও না। একবার হারিয়ে পাগল প্রায় ছিল, এখন না হারলে হয়তো মরে যাবে। আনায়া আনমনে কথাগুলো বলে ওঠে। রমনা পার্কে হাঁটছে এক নতুন কাপল, মারিয়ার রাতুল। লাজুকতা ভরা মুখে বসে আছে মারিয়া। এই তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আমিন। কিছু বলতে চাই, কিন্তু সংকোচ বোধ করছে। কয়েকবার বলতে গিয়েও ব্যর্থ হয় আমিন। এইভাবে বসিয়ে রাখার জন্য দেখা করতে বলেছেন? নাক মুখ কুচকে প্রশ্ন করে মারিয়া। প্রায় 1 ঘন্টা যাবৎ বসে থেকে বিরক্ত হয়। মারিয়ার প্রশ্নে থতমতো খেয়ে যায় আমিন। কিছু বলতে যাবে তার আগে হুড়মুড়িয়ে প্রবেশ করে রাতুল। এক লাফে আমিন খুলে বসে পড়ে। রাতুলের এরকম কাণ্ডে মহাবিরক্ত আমিন। তোর সমস্যা কি? বিরক্ত মাখা কণ্ঠে বলে আমিন। ইয়ামিনের কথায় রাতুল খুল থেকে নেমে মারিয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে, আরে ডায়রিয়া যে এখানে কেন? আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করে চিৎকার করে উঠে রাতুল। আল্লাহ, এইটা দি পার্ক। তোরা পার্কে কি করতে আসছিস আমিন? বেচারি ডায়রিয়াকে বোকা বানিয়ে নিয়ে আসছিস আমি শিওর। আর এই দিকে তোর আম্মা প্রেগনেন্ট। নাউজুবিল্লাহ, আমার আম্মার বয়স 50 পেরিয়ে 1.85। আমিন ভুকুসকে বলে ওঠে। আরে ভাই, তোর 22 নাম্বার গার্লফ্রেন্ডের কথা বলছি। দেখতে তোর আম্মা আম্মা লাগে, মাঝে তোর থেকে বড় লাগে, তাই আম্মাই বলছি। রাতুলের এসব কথা শুনে বেচারি মারিয়া কাদো কাদো মুখে দিয়ে পার্ক থেকে বেরিয়ে আসে। পিছন থেকে ইয়ামিন কয়েকবার ডাকলেও কোনো সাড়া দেয়নি মারিয়া। এইবার ইয়ামিন কটমট চোখে তাকায়। ইয়ামিনের তাকানো দেখে দাঁত কেলিয়ে হেসে ওঠে রাতুল। তোর এমন অত্যাচারে আমার কি মনে হয় জানিস? না জানলে জানবো কি করে? দাঁত বের করে বলে ওঠে রাতুল। তুমি শাহবাগে বোকাটে, আর আমি ইডেন কলেজের অসহায় বালিকা। ইয়ামিনের কথায় রাতুল হু হু করে হেসে ওঠে। আল্লাহ, কি দিন আইলো, ছেলেরা নিজেকে মেয়ে দাবি করে। তাই বন্ধু, তুমি তোমার টুনটুনি কেটে মেয়ে হয়ে যেতে পারো। আমি কিন্তু একদম সহজ সরল ভদ্র ছেলে। রাতুলের কথা ইয়ামিনের হাতে ফুল ছিল, তা সুরে মারে, সি বন্ধু, আমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নাই, এসব ফুল মেয়েদের থেকে সুরে দেও। ইয়ামিন কটমট করে পা থেকে জুতো জোড়া খুলে সুরে মারে রাতুলের দিকে। রাতুল এক দৌড় দিয়ে পার্ক থেকে বাহিরে যায়। বসার কনফারেন্স রুমে বসে আছে আবরার, চোখে মুখে গম্ভীরতার ছাপ। আবরারের সামনে বসে আছে খান গ্রুপের প্রেসিডেন্ট এলেন খান। আজকে 200 কোটি টাকার একটা কন্ট্রাক্ট করার কথা ছিল, কিন্তু আবরার তা বাতিল করে দিয়েছে। সেই নিয়ে কথা বলতে এসেছে এলেন। আবরার ফোনে স্ক্রিনে তাকিয়ে আছে। তার সামনে বসে থাকা এলেন যেন তার কাছে অদৃশ্য। মিস্টার আবরার, কন্ট্রাক্ট বাতিল করার মানে কি? আপনি জানেন কত টাকা লস হবে খান গ্রুপের? নো নিড, বাট হোয়াই? তোর গর্ধব মেয়েকে ঠিক কর, যেখানে সেখানে ঢুকে পড়ে। আরও কিছুই বলতে চেয়েছে, তার আগেই কল ভেসে উঠে আবরার আঙ্গুল দিয়ে ইশারা করে বেরিয়ে যাওয়ার জন্য। 2 আঙ্গুলের সংকেত পেয়ে বের হয়ে আসে এলেন। প্রাণ পাখি নামটা দেখে গম্ভীর মুখে হাসি ঝিলিক ফুটে ওঠে। একটু সময় নিয়ে কলটা রিসিভ করতেই মেসেজ উঠে প্রিয়জনের মুখ। আনায়া টিটপসের গলা দিয়ে হালকা দেখা যাচ্ছে বক্ষ। সেই স্থানে তাকিয়ে আবরার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, উফ, আর ইউ সো হট বেবি। আবরারের এমন কথায় আনায়া গলাটা পিছে নিয়ে আদারে সুরে বলে ওঠে, শুনছেন স্বামী যান? আনায়ার মুখে এমন কথা শুনে আবরার বুকে হাত দেয়। এখন যদি কন্ট্রোললেস হয়ে পড়ি, এর দায় কে নিবে বউ? আমি প্রেগনেন্ট। আনায়া মাথা নিচু করে নরম সুরে বলে ওঠে। আবরার বলে, দেখেছো বউ, আমার ডিএনএ কি পাওয়ার, বাতাসে তোমার কাছে চলে গিয়েছে। কথাটা শুনে আনায় লজ্জায় কল কেটে দেয়। আবরার হেসে ওঠে আনার এমন কাণ্ডে। আমাকে জ্বালাতে এসে নিজে জ্বলে গেল বোকা বউ। মুখটা ভান করে একা বলে, মুখ ফুলিয়ে আওড়াচ্ছে আনায়া। এইটা কি হলো? আমি নিজে ওনাকে জ্বালাতে গিয়েছিলাম, এখন নিজের লজ্জা পেয়ে চলে আসতে হলো। সন্ধ্যা 6টা, চৌধুরী বাড়ির সকলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে ব্যস্ত। আনায়া ব্যতীত সকলে উপস্থিত। হাসি খুশি ভরা চৌধুরী বাড়ি। চা, মুড়ি মাখা, বিভিন্ন পকোড়া দিয়ে চলছে সন্ধ্যার নাস্তা। আমজাদ চৌধুরী কয়েকবার আনায়ার কথা জিজ্ঞেস করলেও আয়েশা বেগম থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে আর কথা বাড়ায়নি কেউ। ছোট ছোট পায়ে আনায়া বাড়ির ভিতরে প্রবেশ করলো। সকলের দৃষ্টি গিয়ে আনায়ার দিকে স্থির হলো। আনায়ার মুখ চোখ লাল হয়ে আছে, হাত দুইটা কাচুমুচু করে ড্রয়িং রুমে দাঁড়ায়। আমজাদ চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আনায়ার পানে। মনে মনে ছেলেকে কয়েকটা গালি দিয়েও ভুলেনি তিনি। আয়েশা বেগম অসহায় হয়ে স্বামীর মুখশ্রী দেখছে, যেন কোনো সময় ভূমিকম্প হতে পারে। অপর পাশে ভিকি মুখে স্নিগ্ধ হাসি, মুগ্ধ চোখে তাকিয়ে আছে আনায়ার মুখশ্রীতে। সকলে নীরবতা ভেঙে দাঁড়িয়ে পড়ে।
তোমার জন্যই অপেক্ষা করছিলাম কিউটি পাই। ভিকি দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয় আনায়ার দিকে। ভিকির কথা আনায়া মৃদা হাসে। কাঁচুমাচু করা হাতটা সাহস করে ধরে ভিকি। ভিকি হাত টেনে আনায়াকে নিয়ে সোফায় বসে পড়ে। দীপ্তি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে। ভাইপোর এমন আচরণ দেখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ভিকির মতিকুতি বুঝতে তার সময় লাগেনি। দীপ্তি বেগম কর্কশ গলায় বলে ওঠে, ভিকি আমার রুমে এসো। বলেই বড় বড় পা ফেলে দীপ্তি বেগম চলে যায় রুমে। আনায়া আর ভিকি একই সোফায় বসে আছে, দুইজনের খুব হাসি খুশি। মুখে মুচকি হাসি ফুটে উঠেছে আমজাদ চৌধুরীর। চায়ের কাপ টেবিলে রেখে ভিকির সাথে কথায় মেতে ওঠে আমজাদ। পড়াশোনা শেষ, কি করবে চিন্তা করছো? ভিকি বলে, চাকরি করবো আঙ্কেল। ভিকির কথা শুনে আমজাদ চৌধুরী অবাকে চোখে তাকিয়ে আছে। বাবা এত বড় ব্যবসা রেখে চাকরি কেন? ভিকি মুচকি হাসে, কিছু বলতে যাবে তার আগে আমজাদ চৌধুরী ফোনে কল আসতেই তিনি দাঁড়িয়ে পড়ে। ভিকিও আর তেমন কথা বাড়ায়নি, হাসি হাসি মুখ করে আনায়াকে নানা প্রশ্ন করে যাচ্ছে। আর আনায়া তার সুন্দর করে উত্তর দিয়ে যাচ্ছে। তাদের দুজনের কথার মাঝে উপস্থিত হয় ইয়ামিন আর রাতুল। ভিকির চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। রাতুল 22টি দাঁত বের করে দাঁড়িয়ে আছে। ইয়ামিন এক হাত ঠোঁট চেপে ধরেছে, আরেক হাত কোমরে। আম্মা, আব্বা বলে সে কল দিতে এখনই। রাতুল সিরিয়াস মুডে বলে ওঠে। রাতুলের মুখে আম্মা ডাক শুনে ভিকি অবাক চোখে তাকিয়ে আছে, চোখে যেন বের হয়ে যাওয়ার উপক্রম। ভিকি বলে, কে তোমার আম্মা? ভিকারি, তুমি আছো এখানে? রাতুল অবাক হওয়া ভান করে বলে ওঠে। রাতুলের পাশে দাঁড়িয়ে থাকা ইয়ামিন মুখ টিপে হেসে ওঠে। ভিকি তাদের কাণ্ড দেখে দাঁত কিরিমিরি করে বলে ওঠে, আমার নাম ভিকি, ভিকি শিকদার, এই মাথায় ঢুকিয়ে নাও মূর্খ। ভিকি রাতুলের মাথায় তর্জনী দিয়ে টুক দেয়। ভিকি এমন কথায় যেন রাতুল আরো বেশি মজা পায়, হু হু করে হেসে ওঠে। হাই হাই, কি বলে? মূর্খ হয়ে আমি ভিখারি দিয়েছি, শিক্ষিত হলে কি দিতাম? রাতুলের মুখে হাত দিয়ে বলে ওঠে। তাদের কথায় আনা বিরক্ত হয়ে রুমের দিকে পা বাড়ায়। আনায়া চলে যাওয়ার দিকে তাকিয়ে আমিন বিশ্বজয়ী হাসি দেয়। দেখ ভাই, নাম আছে কি নাই, সেটা থেকে জীবন থাকবে কি নাই সেটা নিয়ে চিন্তা কর। ইয়ামিন ভিকির বাহুতে ধরে কথাটা বলেই চলে আসে। রাতুল কিছু বলতে চেয়েছিল, কিন্তু ইয়ামিন বলতে না দিয়ে টেনে নিয়ে আসে। ভিকি বোকার মতো তাকিয়ে আছে তাদের চলে যাওয়ার দিকে। ইয়ামিনের কথার অর্থ বুঝতে ব্যর্থ ভিকি দীর্ঘশ্বাস ফেলে। বিশাল বড় পুরাতন কারখানায় বসে আছে অমি আর সুহান। পুরাতন কারখানা, দেয়ালে ইট খুলে যাচ্ছে, সকল জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জায়গায়। মেশিনগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গিয়েছে। ফ্লোরে জায়গায় জায়গায় ইট উঠে গর্ত হয়ে গিয়েছে। অন্ধকার রুম, আলো নেই বললেই চলে। বিশাল বড় কারখানা, একটা মাত্র লাইট, তাও আবার একটা চেয়ারের উপরে। এই আলো খুব বেশি দূর পর্যন্ত গড়ায় না বললেই চলে, 1-2 বিন্দু হাত পর্যন্ত এই আলোয় পৌঁছায়। এই অন্ধকার কুঠুরিতে চেয়ারের সাথে বেঁধে রেখেছে এক ব্যক্তিকে। বয়স 45 কি 50 হবে, জ্ঞান নেই, অচেতন হয়ে গা এলিয়ে দিয়েছে চেয়ারের ডান পাশে। মরে গিয়েছে কিনা তার পরীক্ষা করতে পালস চেক করতে গিয়েছে সোহান। নড়াচড়া দেখে লম্বা একটা নিঃশ্বাস ফেলে অমি। ছোটো ছোটো পায়ে হেঁটে আসছে আবরার, গায়ে সাদা রঙের শার্ট, হাতে মোবাইল। বড় বড় চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে, এক হাতে মোবাইল আর এক হাতে পকেটে। ছোটো ছোটো পায়ে এগিয়ে আসে, চেয়ার টেনে অপর পাশে ব্যক্তির মুখোমুখি বসে পড়ে। সোহান। সোহানের নাম উচ্চারণ করতেই এক বালতি পানি ঢেলে দেয় গায়ে। পিট পিট করে চোখ খুলে অপর পাশের ব্যক্তি আবরারকে সামনে বসা অবস্থায় দেখে চোখ দুইটা বড় বড় করে ফেলে। ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। তা দেখে আবরার নাক মুখ ছিটকে দূরে চলে আসে। আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাদের পিছনে লাগবো না, এইবারের মতো ছেড়ে দাও। লোকটা আকুতি ভরা কণ্ঠ আবরার কান পর্যন্ত পৌঁছালো না, ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। আমার ডিকশনারিতে স্যার কোনো শব্দ নেই। অমি ওর হাত দুইটা কেটে দে। শান্ত কণ্ঠে ভয়ঙ্কর কথা শুনে গাও শিউরে উঠছে। ভিকি আর ওয়াফি ফুপু রুমের সামনে দাঁড়িয়ে আছে, দ্বিধায় ভুগছে যাবে কিনা। সকল দ্বিধা ভেঙে দরজায় টোকা পড়ল। ভেতর থেকে দীপ্তি বেগম আওয়াজ পেয়ে রুমে প্রবেশ করলো দুই ভাই বোন। ওয়াফি বেডে শুয়ে পড়ে, ভিকি দাঁড়িয়ে আছে। দীপ্তি বেগম ইশারায় বসতে বলে। তিনি বেলকনির দিকে পা বাড়ায়। বেলকনি থেকে ভেজা কাপড়গুলো এনে ভিকির সামনে বসে। ভাইপোর মুখের দিকে তাকিয়ে আছে, হাসি হাসি মুখ করে ভিকি ফুফুর দিকে তাকিয়ে আছে। অনেক আগ্রহ নিয়ে বসে আছে ভিকি। দুইজনই নীরব। সকল নীরবতা ভাঙে দীপ্তি বেগম। আমি যা জিজ্ঞেস করব সব কিছুর উত্তর দ্বিধায় দিবে। জি। ভিকি মুখে হাসি এনে জবাব দেয়। আনা মেয়েটাকে তোমার কেমন লাগে? দীপ্তি এমন প্রশ্নে ভিকি চোখ মুখে আনন্দর ঝিলিক, মাথা নিচু করে বলে ভিকি ভালো লাগে। আনায়া বিবাহিত। ভিকি খুব বড় সড়ো একটা ধাক্কা খেল কথাটা শুনে, মুখটা অন্ধকার ঢাকা পড়ে যায়। মা, এই বিয়েটা শুধু একটা ভুল ছাড়া কিছুই না। ওয়াফির কথায় ভিকি চোখ তুলে তাকায় ওয়াফির দিকে। না ভাইয়া, বিয়েটা মানে না, আনায়া বিয়েটা মানে। আর এইটা কারো কাছে কোনো দাম নেই। তুমি কেন শুধু শুধু এইটা নিয়ে পড়ে আছো বলো তো? ভিকি ভাইয়া আনায়াকে ভালোবাসে, তাকে ভালো রাখবে, এর জন্য এসব কথা বলো না। ওয়াফির কথায় ভিকির মুখে হাসি ফুটে ওঠে। দীপ্তি বেগম অগ্নি চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। তুমি চুপ থাকো, কি জানো তুমি? ওয়াফি বলে, মা আমি সব জানি। আমার সামনে বিয়েটা হয়েছে, আমার সামনে ভাইয়া আনায়াকে রেখে দীর্ঘ 9টা বছর বিদেশে কোনো যোগাযোগ পর্যন্ত রাখেনি। 9 বছর পর দেশে ফিরে আবার চলে গিয়েছে। দিনের পর দিন মেয়েটাকে ইগনোর করছে। আনার বিয়ে হয়েছে সেটা পর্যন্ত কেউ তাকে বলেনি। যদি বিয়েটা মানেই নিত তাহলে এসব করতো না। তাই প্লিজ তুমি ভিকি ভাইয়াকে এসব বুঝিও না।
আমাকে সবসময় বুঝিয়েছ আমার ভাবি হয় ভাবি। আমার স্বপ্নটাও তুমি শুরুর আগেই ভেঙে দিয়েছ। আমিও চাইতাম, নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছি। বলেই ওয়াফি আর কথা বাড়ায় না, সোজা রুম থেকে বের হয়ে আসে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছল ছল চোখে ভিকির দিকে তাকিয়ে ভিকি ফুপুর মুখের দিকে তাকিয়ে একটু হাসি উপহার দেয়। ফুপুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খায়। দীপ্তি বেগম কিছু বলতে চেয়েও বলতে পারেনি। ফুপু, আমি আনায়াকে ভালো রাখবো, এইসব তোমাকে ওয়াফি বলেছে, আপনি আমায় দোয়া করেন। দীপ্তি বেগম বিপদের সংকেত পাচ্ছে, তার মানে ভয়ে বাসা বেঁধেছে। ভয়টা তিনি প্রকাশ করতে ব্যর্থ, চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাঁপা কাঁপা হাত রাখে ভিকির মাথায়। এইদিকে আবরার বলে, অমি ওর হাত দুইটা কেটে দে। শান্ত কণ্ঠে ভয়ঙ্কর কথা শুনে গা শিউরে উঠেছে সালমানের। তার চিৎকারে সব ভারী হয়ে উঠেছে। চারিদিকে পীরপতং নীরবতা। মাঝে বসে আছে সালমান, সুহান আর আবরার বাহিরে বসে আছে। অমি হাত কাটার জন্য এগিয়ে যাচ্ছে, তা দেখে সালমানের অবস্থা খারাপ। প্রাণপণ চেষ্টা করছে বাঁধন কুলার, হাজারবার আকুতি মিনতি করছে জীবন ভিক্ষা দেওয়ার। তার এই আকুতি ভরা কণ্ঠ অমি কর্ণপাত করেনি, সে তার মতো কাজ করতে ব্যস্ত। হাত কাটার জন্য এগিয়ে যাচ্ছে অমি, শান্ত চেহারা, ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছে। তার চোখে মুখে বিন্দু মাত্র বোঝা যাচ্ছে না সে এরকম একটা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছে। এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে অমি, এক হাত ধরে কাটার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে পিছন থেকে আবরারের কণ্ঠ শুনে থমকে যায় অমি। দাঁড়া, কাটাকাটির দরকার নেই। আবরারের মুখে কথা শুনে অমি নীরবতার চোখে তাকিয়ে আছে তার পানে। এই 10 মিনিটে কি ব্যবস্থা করছে তা বোঝা অক্ষম অমি। তোর বয়স কত? আবরারের সালমানের উদ্দেশ্য বলি ছাড়ে। 51। সালমান তুতলিয়ে বলে ওঠে। আবরারের মুখে কথা শুনে প্রাণ ফিরে আসে সালমানের। ভিতর থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। এই মুহূর্তে আবরারকে তার ফেরেস্তা বলে মনে হচ্ছে। আকুতি ভরা কণ্ঠ আবরার শুনেছে। মনে প্রাণে তার জন্য হাজার দোয়া করেছে সালমান। জীবনে আর কোনোদিন আবরারের সাথে লাগবে না বলে প্রণ করেছে। সোহান আর অমি বসে তাদের কাজে ব্যস্ত। সোহান একটু পরপর হেসে উঠতে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে। তার পাশে আবরার মেলিসার সাথে কথা বলতে ব্যস্ত। মেলিসা শোনা আবরারের আদর মাখা সরে বলি ছাড়ে। আবরারের এমন কথা শুনে মেলিসা গদগদ হয়ে খুশি হয়ে উঠে। খুশিতে আত্মহারা হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। হে হে হে, তোমার জন্য সারপ্রাইজ আছে শোনা, একটু কষ্ট করে দেখা করতে পারবা? মেলিসার খুশি দেখে সে খুশিতে লাফিয়ে উঠছে। বারবার আবরার দেখা করতে বলেছে, সেটা যেন তার বিশ্বাস হচ্ছে না। তো তুমি আমাকে দেখা করতে বলেছ? আমার বিশ্বাস হচ্ছে না আবরার, সব স্বপ্ন মনে হচ্ছে। তোমার স্বপ্নকেই বাস্তব করব। আমি ঠিকানা দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসো আগামী 30 মিনিটের মধ্যে। মেলিসা খুশিতে আত্মহারা, সে যেন খুশি ধরে রাখতে পারে না। অফিসে বসেছিল, অফিস থেকে সোজা বাসায় পৌঁছে যায় নিজেকে পরিপাটি করতে। আলমারি থেকে সাদা রঙের সুন্দর একটা গ্রাউন্ড বের করে পরে নেয়। ম্যাচিং করে সাদা জুতা, ডায়মন্ডের সাদা নেকলেস, ডায়মন্ডের সাদা কানের দুল, ঠোঁটে লিপস্টিক। খুব সুন্দর করে নিজেকে পরিপাটি করেছে মেলিসা। কয়েকবার আয়নায় নিজেকে দেখে নেয়, কোথাও কোনো ভুল আছে কিনা। 5 থেকে 6 বার আয়নায় নিজেকে দেখে কালো রঙের গাড়ি বের করে যায় আবরারের ঠিকানা অনুযায়ী। আজ ড্রাইভারের সাথে নিয়ে আসেনি, একা এসেছে মেলিসা। আবরারের ঠিকানা অনুযায়ী গাড়ি থেকে নামে পুরাতন ভাঙ্গা একটা কারখানার সামনে। আশেপাশে মানুষের চলাচল আছে। কারখানার আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে। সামনে অমি বড় বড় পা ফেলে এগিয়ে আসে। অমিকে দেখে ভুকুসকে তাকায় মেলিসা। আবরার কোথায়? ভেতরে চলেন, গভীর মুখে বলে আবার পা বাড়ায় কারখানার দিকে। তার পিছনে পিছনে ছোট ছোট পায়ে এগিয়ে আসছে মেলিসা। চেয়ারে মাথা নিচু করে বসে আছে আবরার। তার পাশে বসে আছে সুহান, মুখে হাত দিয়ে মিটমিট করে হাসছে। মেলিসাকে দেখে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে সুহান। নিজের চেয়ারটা মেলিসার দিকে এগিয়ে দেয়। মেলিসা কাচুমুচু হয়ে বসে পড়ে আবরারের পাশে। মেলিসা বলে, এখানে দেখা করার জন্য এনেছো কেন? ডেটের জন্য ভালো রেস্টুরেন্ট ছিল। মেলিসার এহেম কথায় হালকা হাসে আবরার। ছোট ছোট পায়ে কারখানার ভিতরে যায়। ছোট ছোট পা ফেলে সালমানের সামনে দাঁড়ায়। চুলের মুঠি ধরে উপরে ফেরায়, হাতের বাঁধন খুলে দেয়, দাঁত কিরমিরিয়ে বলি ছাড়ে, এখন যা হবে চুপচাপ মেনে নিবি, নয়তো পিছু পিছ করব। আবরারের কথা শুনে পায়ে পড়ে যায় সালমান। যা বলবো সব মেনে নিব, কিন্তু আমাকে প্রাণ বাঁচিয়ে রাখো। সালমানকে নিয়ে বাহিরে আসে আবরার। তার পিছনে বাহির থেকে কিছু মানুষ এগিয়ে আসে। 15-20 মিনিট পর এলেন খান হন্য হয়ে প্রবেশ করে। চারপাশে এত মানুষ দেখে শিউরে ওঠে। মেলিসা চুপচাপ বসে আছে, কি হচ্ছে তা দেখে কিছুই বুঝে উঠতে পারছে না মেলিসা। বাবাকে দেখে এগিয়ে আসে, মেয়ের কাছে পেয়ে হালকা জড়িয়ে ধরে বের হতে নিলে আবরার কণ্ঠ ভেসে আসে, মেয়ের কুকীর্তি ঢাকতে চাচ্ছেন? এলেন চিৎকার করে জুড়ে বুলি ছড়ে। হোয়াট? সোহান মিটমিট করে হেসে এগিয়ে আসে, একটা ভিডিওর সামনে ধরে। মেলিসা তা দেখে আকাশ থেকে পড়ে। পাপা বিলিভ মি, এইটা এডিট ভিডিও, এমন কিছু আমি করিনি। ভিডিও দেখে পাশ থেকে মানুষ বলে ওঠে, খান কোম্পানির মতো এত বড় কোম্পানির চেয়ারম্যানের এসব করছে? সি, এদের এখনই বিয়ে দিয়ে দাও, নয়তো কুরিয়ার সবাই দেখবে এদের তামাশা। লোকটার কথা শুনে আবরার এগিয়ে আসে, চুপচাপ বিয়ে দিয়ে দেন, তাই ভালো হবে। আবরারের কথা শুনে এলেন চোখ রাঙিয়ে তাকিয়ে বুলি ছাড়ে, তাই বলে এত বয়স্ক একটা লোক? তার কথায় আবরার মুখ বাঁকিয়ে হাসে, কি যে বলেন, আমার শ্বশুর এখনো অনেক ইয়াং, বয়স অনলি 51। কটমট চোখে তাকায় মেলিসা আর এলেন। মেলিসা চিৎকার করছে, কিন্তু তার চিৎকার কেউ কানে তুলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় এলেন বিয়ে দিতে রাজি হয়ে যায়। মেলিসা কাঁদতে কাঁদতে মাটিতে লুয়ে পড়ে আবরারের কাছে মিনতি করছে। পায়ে ধরে ধুলিয়ে বসে আছে মেলিসা। আবরার তা দেখেও দেখেনি।
চুপচাপ বিয়ে পড়ানো কাজে ব্যস্ত। তোমার রুমে প্রবেশ করার কারণে এত বড় শাস্তি দিচ্ছ? হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে মেলিসা। ইয়েস বেবি। সালমানের সাথে এগিয়ে যায় সে, এখন এই মুহূর্তে ঘরের মধ্যে আছে। মাথা নিচু করে ফিসফিস করে বলে ওঠে আবরার, মেলিসা সোনাকে সাথে নিয়ে আজকে বাংলাদেশে ব্যাক করবি। আমার শাশুড়ির সারপ্রাইজ দিতে বেশি দেরি করবি না, তোর পিস পিস করবো তাহলে। বিয়ের কাজ শেষ করে বের হতে নিলেই এলেনের কথায় দাঁড়িয়ে পড়ে। আমার 23 বছরের মেয়েকে 51 বছরে একটা বুড়োর কাছে বিয়ে দিয়েছো, ভালো করলে না। আমার দেশে আমার সাথে শত্রুতা করছো, এর ফল কিন্তু খারাপ হবে। আবরার মুস্কি হেসে হেঁটে যাই। আমার নাম শুনে লন্ডনে মানুষ পেন ভিজে ফেলে, কোরিয়া এটাও আমার রাজত্ব, পারলে আমার একটা চুল ছিঁড়ে দেখা। বলে আবরার বের হতে নিলে আবার ফিরে আসে। আমার সম্পূর্ণ পরিচয় জানলে এই নিয়ে স্ট্রোক করবি। বলে আবরার বেরিয়ে আসে। এলেন আবরারের যাওয়ার দিকে তাকিয়ে আছে, চোখে প্রতিশোধের আগুন। আমার বুকে যে আগুন জ্বালিয়ে দিয়েছ সেই আগুন তোকে জ্বালিয়ে দিব, তোকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না। সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটির জন্য পা বাড়ায় আনায়া। কারোটাকে পিছন ফিরতে দেখে ভিকি দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, পুরনো কালো শার্ট, বাদামি প্যান্ট। প্যান্টের পকেটে হাত দিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। ভিকির মুখে মুচকি হাসি। ছোট ছোট পা ফেলে এগিয়ে আসে আনায়ার দিকে। চলো কিউটু ভাই, তোমাকে এগিয়ে দিয়ে আসি। ভিকির দিকে তাকিয়ে আনায়া মুচকি হাসি দেয়। ছেলেটা আসার পর থেকে তার সাথে সুন্দর ব্যবহার করেই যাচ্ছে, কেয়ার করছে, যেটা আনায়াকে মুগ্ধ করেছে। আনায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছে। পা বাড়ায় সিঁড়ি দিয়ে মুড়িয়ে নামে রাতুল আর ইয়ামিন। রাতুল এক দৌড়ে ভিকির গাড়ে। আরে ভিকারি, আমাদেরকে রেখে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, রাতুল দাঁত কেলিয়ে বলে ওঠে। পাশ থেকে আনায়া বড় বড় চোখে তাকিয়ে আছে রাতুলের দিকে। কি করলে তুমি আমার নামটা সুন্দর করে ডাকবে? এসব ইবলিশগিরি বাদ দিয়ে বলো। ভিকি দাঁত কিরমিরি করে বলে ওঠে। তোমার বোনকে আমার দিকে ছুঁড়ে মারলে? রাতুল সুন্দর করে দাঁড়িয়ে বলে ওঠে। আমার কোনো বোন নেই, আমার 2 ভাই। ভিকি বিরক্ত হয়ে বলে। নাই তো কি হয়েছে, ডাউনলোড দিতে বলো। রাতুল স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে। তার কথা শুনে পাশ থেকে আমিন বলি ছাড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আনায়া তাদের কথা শুনে বড় বড় পা ফেলে বের হয়ে যায়। ভিকি বিরক্ত হয়ে উপরের দিকে পা বাড়ায়। কই ভেবেছে আনার কাছাকাছি থেকে তাকে মনের কথা বলবে, কিন্তু না, ছেলেগুলো তা হতে দিবে না। হতো ছাড়া। ভিকি বিড়বিড় করে উপরে চলে যায়। আনায়ার ভিকি 2 দিকে যাওয়া দেখে ইয়ামিন বিশ্বজয়ী একটা হাসি দেয়। সব আমার ক্রেডিট। রাতুলের কথা ইয়ামিন তার মাথায় টোকা মারে। সময় কখনো থেমে থাকে না, আমরা যা চাই বা না চাই। সে এগিয়ে যায় নির্দয় ছন্দে, পিছন ফেলে হাসি দেয়। অশ্রু, স্বপ্ন সবই। সময় কারোর জন্য থেমে থাকে না, নিজের আপন গতিতে আপন নিয়মে চলতে থাকে। চলে গেল 2টা দিন। সময়ের সাথে সাথে আনায়া ভিকি সম্পর্ক অনেকটাই ভালো হচ্ছে। আগের থেকে দুইজনের সম্পর্ক এখন অনেকটাই ভালো। হাসি ঠাট্টা দুষ্টামি সব মিলে সুন্দর একটা বন্ধুত্ব। আনায়ার ভিকি সম্পর্ক দেখে আমজাদ চৌধুরী অনেকটাই খুশি, বাড়ির সবাই খুশি। খুশি হতে পারেনি দীপ্তিয়া বেগম। তিনি সবসময় আতঙ্ক থাকেন, তার ভয়টা কারো কাছে প্রকাশ করতে ব্যর্থ। ভিকির সাথে আনায়ার সম্পর্কটা দেখে দীপ্তি বেগম ভয়ে আছেন। কখন কি হয় তা বলা মুশকিল। নিজের ছেলেটাকে বুঝিয়ে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু ভিকিকে সে বোঝাতে ব্যর্থ। একটা ভাইয়ের 2টা ছেলে, তার মধ্যে ভিকিকে সে খুবই স্নেহ করেন, ছোট থেকে লালন করেছেন। ছেলেটার কিছু হয়ে গেলে নিজেকে মাফ করতে পারবেন না দীপ্তি বেগম। আল্লাহ, তুমি আবরারের হাত থেকে ছেলেটাকে রক্ষা করো। বার কয়েকবার আবরার কল করেছে, ফোন তুলেনি সে, টেক্সট দিয়েছে, কোনো রিপ্লাই আসেনি। ড্রয়িং রুমে সোফায় বসে দীপ্তি বেগম ভেবে চলেছে। তার সামনে সোফায় বসে আছে আমজাদ, হাতে পত্রিকা। এর ফাঁকে সামনে বসা দীপ্তি বেগমের দিকে তাকাই। মুখটা শুকিয়ে আছে, চুলগুলো উস্কো উস্কো। কপালে বাম পাশে তর্জনী চেপে ফ্লোরের দিকে দৃষ্টি রেখে স্থির হয়ে বসে আছে। আমজাদ চৌধুরী দীপ্তিকে লক্ষ্য করে হাত থেকে পত্রিকাটা সামনের টেবিলে রাখে। দীপ্তি বেগমের উদ্দেশ্য বলি ছাড়ে। দীপ্তি, কি হয়েছে? কোনো রেসপন্স নেই, আগের নেই, বসে আছে। আবার কয়েকবার ডাক দেয়, দীপ্তি, এই দীপ্তি, দীপ্তি। কোনো সারা শব্দ নেই এখনো, এর আগের মতো বসে আছে। এইবার আমজাদ চৌধুরী ভয় পেয়ে যায়। মেয়েটাকে সে নিজের বোনের মতো দেখে। নিজের কোনো বোন না থাকায় দীপ্তিকে সে নিজের বোনের নজরে দেখে। এই বাড়িতে আসার পর থেকে বড় ভাইয়ের মতো শাসন করেছে, স্নেহ করেছে, কখনো ছোট ভাইয়ের বইয়ের নজরে দেখেনি। আমজাদ চৌধুরী এইবার আয়শা বেগমকে ডেকে পাঠায়। আয়শা বেগম সারে আঁচল হাত মুছতে মুছতে এগিয়ে আসে। কি সমস্যা, সারের মতো চেঁচাচ্ছ কেন? বিরক্ত মাখা কণ্ঠে বলে ওঠে আয়শা বেগম। কখন থেকে ডাকছি দীপ্তিকে, কোনো সারা শব্দ না পেয়ে তোমাকে ডাকলাম। আয়শা বেগম এইবার সামনে বসা দীপ্তির দিকে চোখ রাখে। তার দিকে চোখ রাখতেই বড় বড় পা ফেলে দীপ্তির দিকে যায়। দীপ্তি, এই দীপ্তি। জুড়ে জুড়ে মাথায় হাত রেখে দেখে ওঠে, কোনো সাড়া নেই। এইবার আরো ঘাবড়ে যায় দুজন। দীপ্তি রে, ঝাঁকুন নিয়ে কেঁদে দেয় আয়শা বেগম। ধর পরে উঠে দীপ্তি বেগম। হ্যাঁ 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 হুম। কখন থেকে ডাকছে, কি হয়েছে? আমজাদ চৌধুরী অসহায় সুরে বলে। ও কই কই, কি কিছু হয়নি। শুকনো ঢোক গিলে তুতলিয়ে বলে ওঠে দীপ্তি বেগম।